ঢাকাতে আমার রাস্তায় বাইক নিয়ে বের হতে একদমই ভালো লাগে না। এর একটা অন্যতম কারণ হচ্ছে ট্রাফিক জ্যাম। আমার কাছে রীতিমতো একটা পানিশমেন্ট ফিল হয় বাইক নিয়ে বের হওয়া। এজন্য প্রত্যেক সপ্তাহের মধ্যে শুক্রবার দিনটা আমার মোটামুটি প্রিয়। সপ্তাহের এই একটা দিন রাস্তাঘাট একটু ফাঁকা থাকে। বেশিরভাগ সময় আমি একা বের হলেও আজকে আমার সাথে পিলিয়ন হিসেবে একজন আছে, ওর নাম হচ্ছে রাসেল। আমরা যখন বাসা থেকে বের হলাম ততক্ষণে আসলে বিকাল 3টার মতো বাজে। কোথায় যাব এটা আসলে নির্ধারিত না। পরে দুইজন মিলে ঠিক করলাম যে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে যাওয়া যায়, সেখানেই যাব। ওখানে একটু আশেপাশে ভিউটা দেখে তারপর সন্ধ্যাটা কাটিয়ে চলে আসব। তো মুন্সিগঞ্জ এর আগে আমার একবার যাওয়া হয়েছিল, তবে সেটা বাই রোডে না, সেটা হচ্ছে সদরঘাট থেকে লঞ্চে করে আমি গিয়েছিলাম। সায়দাবাদের রেলগেট চলে আসলাম। এটা ক্রস করার পরে বাস কাউন্টার। এখান দিয়ে প্রত্যেক সময় জ্যাম থাকে। আজকে শুক্রবার, আশা করি তেমন একটা জ্যাম পাবো না, দেখা যাক কি হয়। কিন্তু মনে হচ্ছে আজকেও এখান দিয়ে জ্যাম। মোটামুটি মিনিট 5-এর মতো অপেক্ষা এবং চেষ্টা করে জ্যাম থেকে বেরিয়ে আসতে পারব। খুব বেশি সময় লাগে না। তো এই মুহূর্তে আমি জনপদ মোড়ের দিকে যাচ্ছি, সায়দাবাদ। এই জায়গাটা আমার সবসময় খুব ভালো লাগে। এখানে একটা মানে টানেল ভিউর মতো একটা ফিল পাই আমি বাইক চালিয়ে যাওয়ার সময়। অবশেষে জনপদ মোড়ে আসলাম। সামনে একটা খুব সুন্দর গাড়ি, সেন্ট মার্টিন সময় এক্সপ্রেস। খুব সুন্দর, রাস্তাটা ব্লক করে রাখছে। এছাড়া রাস্তা মোটামুটি ফাঁকা, খুব একটা ঝামেলা নেই। কিন্তু নিচের রাস্তাটা ভাঙা, এটা অনেক দিন ধরে ভাঙা, এটা রিপেয়ার করা হয় না। পরে ফ্লাইওভার করার পর কোনো কারণে এই নিচের রাস্তাটা ঠিক করা হয় না। যাত্রাবাড়ি এসে মোটামুটি ছোটোখাটো একটা সিগন্যাল পেয়েছি, তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয় নাই। সামনে দেখেন একটা ইন্টারেস্টিং কাহিনী। এই মেয়েটা বিয়ে বাড়ির এই গাড়ি থেকে সব ফুল ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। বাই রোডে ঢাকা থেকে মুন্সিগঞ্জ যাওয়ার মোটামুটি 2টা বড় রুট আছে। একটা হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে হয়ে শ্রীনগর উপজেলা, সেখান থেকে বামে গিয়ে মুন্সিগঞ্জ যাওয়া যায়। এই রুটে গেলে মোটামুটি 55 কিলোর মতো দূরত্ব, আর সময় লাগে গুগল ম্যাপ অনুযায়ী 1.5 ঘন্টার মতো। আর আরেকটা ওয়ে হচ্ছে যাত্রাবাড়ি পার হয়ে সাইনবোর্ডের এখান দিয়ে একটা ইউটার্ন আছে, ওই ইউটার্ন হয়ে নারায়ণগঞ্জের চাষারা হয়ে মুক্তারপুর সেতু পার হয়ে মুন্সিগঞ্জ যাওয়া যায়। এই রোডের দূরত্ব মোটামুটি 32 কিলোর কাছাকাছি। এই রুট দিয়েও হচ্ছে গুগল ম্যাপে 1.5 ঘন্টার মতো সময় দেখে। আজকে সিদ্ধান্ত নিয়েছি যাওয়ার সময় নারায়ণগঞ্জ রুট ধরে যাব, আর ব্যাক করার সময় হচ্ছে শ্রীনগর মাওয়া হয়ে ব্যাক করব। ঢাকা থেকে চিটাং রোডের দিকে যাওয়ার সময় 2টা ইউলুপ পড়ে। প্রথমটা মোটামুটি মাতুয়ালের মধ্যে পড়ছে। এটা আসলে যারা ধনিয়া, শনিরাকড়া বা যাত্রাবাড়ির দিকে যেতে চায় তাদের জন্য। এই মুহূর্তে আমি প্রথম ইউলুপ ক্রস করে যাচ্ছি। ইউলুপগুলা দিয়ে বাইক ক্রস করার সময় খুবই সাবধানে থাকতে হবে, কারণ এলোমেলো গাড়িগুলো হচ্ছে এদিক ওদিক টার্ন করে। অনেক সময় অ্যাক্সিডেন্ট হতে দেখেছি আমি ইউলুপগুলোতে, আমি প্রচুর অ্যাক্সিডেন্ট হইতে দেখছি। ফাইনালি আমি আমার কাঙ্ক্ষিত ইউলুপে চলে আসলাম। এই ইউলুপটা মোটামুটি সানার পাড়ায় পড়ছে। এটা মূলত নারায়ণগঞ্জ যাওয়ার জন্য। এই ইউলুপকে অনেকে মৌচাক ইউটার্ন বলে। এটা দিয়ে কিছু দূর আগালে আমরা সাইনবোর্ড বাস স্ট্যান্ড দেখতে পাবো। এখন আমরা ঢাকা চিটাং হাইওয়ে থেকে নারায়ণগঞ্জ যাওয়ার ইন্টারসেকশানে এসে পৌঁছালাম। এটাকে অনেকেই সাইনবোর্ড বাস স্ট্যান্ড নামে চিনে। আমরা বাম পাশে ঢুকে যাচ্ছি, এটা এই নারায়ণগঞ্জ যাওয়ার রোড। এই রাস্তা দিয়ে আমি আগেও একবার গিয়েছিলাম, রাস্তাটা খুবই চমৎকার। একদম প্রথম যখন গিয়েছিলাম তখন আসলে এটা একটা সিঙ্গেল রোড ছিল সম্ভবত।
পরবর্তীতে এটার অনেকগুলো লেন বাড়ানো হয়েছে। যেমনটা আপনাদেরকে বলেছিলাম, এই রাস্তাটা খুবই স্মুথ এবং মোটামুটি গাড়ির সংখ্যাও কম থাকে। মানে এখানে আসলে যে কারো ইচ্ছে করবে বাইক হাই স্পিডে রাইড করার জন্য, কিন্তু আমি আসলে আপনাদেরকে সাবধান করব, কারণ এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা, এখানে প্রচুর ফ্যাক্টরি ওয়ার্কার আছে, এরা রাস্তা পারাপারে মোটামুটি অসচেতন। এটার একটা এক্সাম্পল আপনাদেরকে একটু পরে দেখাবো। সামনের গাড়িটা দেখেন মোটামুটি একটা স্পিড মেনটেন করে চলতেছে তার লেনে, হঠাৎ করে এটা হার্ড ব্রেক করে এবং দেখা যায় যে একটা লোক সামনে হাই স্পিডে গাড়ি আসতেছে দেখা সত্ত্বেও রাস্তা ক্রস করার চেষ্টা করে এবং সে নির্বিকার। মানে ভাবটা এমন যে সে রাস্তা পার হবে, গাড়িগুলো হচ্ছে তারপর যাবে, এই হলো অবস্থা, বুঝতে পারছেন? এই জন্য বলতেছি এইসব ইডিয়ট লোকের অভাব নেই, রাস্তায় সাবধানে চলতে হবে। সামনের গাড়ির দুইটা দেখেন, ড্রাইভাররা কথা বলতেছে, মানে দেখে মনে হচ্ছে অ্যাম্বুলেন্সের ড্রাইভার বলতেছে মেরে দিতি বেটা, আমি তো ছিলামই। চাষারাম মোড়ের প্রায় কাছাকাছি চলে এসেছি। এর আগে আমার নারায়ণগঞ্জ একবার আসা হয়েছিল, সেটা সর্বোচ্চ এই চাষারাম মোড় পর্যন্তই। এরপরে আসলে নারায়ণগঞ্জ শহরটা কেমন আমার আর দেখা হয়নি। তা আজকে মোটামুটি একটু এক্সাইটেড, ভেতরে কেমন একটু দেখা যাবে। আমার আবার নতুন নতুন শহর দেখতে খুবই ভালো লাগে। যেমনটা বলছিলাম, চাষারা মোড়ে আসবো আর ট্রাফিক জ্যাম থাকবে না, এটা কি হয় নাকি? তো এই হলো সেই ট্রাফিক জ্যাম। আজকে ফ্রাইডে বলে মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। এই জায়গাটা চাষারা গোল চত্বর নামে পরিচিত। এর আগে যখন নারায়ণগঞ্জে এসেছিলাম এই গোল চত্বর পর্যন্তই আসা হয়েছে আমার, এরপরে আসলে আমার যাওয়া হয়নি। নাট পড়ে গেছে, চাকার নাট পড়ে গেছে। গাড়ি চালানোর সময় হঠাৎ করে খেয়াল করলাম ওনাদের রিক্সার চাকা থেকে নাট পড়ে গেছে, যে কোনো মুহূর্তে চাকাটা খুলে যেতে পারে। তো একটা দুর্ঘটনা ঘটবে, ভাবলাম ওনাদেরকে সতর্ক করে দিই। এই কি অবস্থা দেখছো? এটা কোনো কথা? লিটারেলি আমার গাড়ির নিচে ঝাঁপ দিতেছে, এভাবে রাস্তা পার হয়? এই মুহূর্তে নারায়ণগঞ্জ শহরের ভিতরে রেল ক্রসিং পার হয়ে যাচ্ছি। সামনে একটা সম্ভবত ছোটোখাটো সিগন্যাল আছে, বাম পাশে ফিরে দেখা 71 স্তম্ভ দেখা যাচ্ছে। কিছু দূর আগানোর পর দেখতে পেলাম নারায়ণগঞ্জ নগর ভবন। এটা লাল বিল্ডিং, জোশ ডিজাইন, আমার খুব পছন্দ হয়েছে এই ডিজাইনটা। নগর ভবনের রাস্তাটা পার হয়ে কিছু দূর যাওয়ার পর ভাঙা রাস্তা শুরু হলো। তো গুগল ম্যাপ আমাকে এই রুটটাই দেখাচ্ছে। আমার উদ্দেশ্য হচ্ছে মুক্তারপুর সেতু টোল প্লাজায় যাওয়া, তারপর আপনার সেতু পার হলেই হচ্ছে মুন্সিগঞ্জ শহর। এই জায়গায় এসে গুগল ম্যাপে একটু ছোটোখাটো ধোকা দিল। আমাদের আসলে যাওয়া উচিত ছিল ডান পাশ দিয়ে, কিন্তু গুগল ম্যাপ আমাকে স্ট্রেইট দেখাচ্ছে শর্টকাট রাস্তা। তা যেহেতু আমি জায়গাটা চিনি না, আমি মনে করেছিলাম যে এটাই আসলে সঠিক রাস্তা, তা আমি স্ট্রেইটই চলে গেলাম। এই রাস্তা ধরে কিছু দূর আগানোর পর আসলে বুঝতে পেরেছি যে ভুল রাস্তায় ঢুকেছি। দেখে এটা একটা ছোটোখাটো গলির মতো মনে হলো, এটা কোনোভাবেই মেন রাস্তা মনে হচ্ছে না দেখে। তো যাই হোক, বেশ কিছু দূর চলে আসলাম। এখন তো ব্যাক করলে আসলে যে এইটুকু এসেছি এইটুকু সময় নষ্ট। সামনে ছোটোখাটো একটা ব্রিজ দেখা যাচ্ছে, ভাবতেছি এখানে একটু রেস্ট নেব, কারণ অনেকক্ষণ ধরে বাইক চালানো হচ্ছে। গুগল ম্যাপ অনুযায়ী এটা সৈয়দপুর কদমতলী ব্রিজ নামে পরিচিত। আর এই ব্রিজটা যে নদীর উপর আছে সেটার নাম কাশীপুর রিভার। এই সৌন্দর্য কই পাবা খালু? দেখো কি সুন্দর কালো কালো পানি। হ্যাঁ, এই হাঁসগুলা খাবা, তাজা তাজা মাছ, সুন্দর পানি খায়। ঝুঁকিপূর্ণ এলাকা হচ্ছে নারায়ণগঞ্জ। খাবা
মাছ খাওয়া খালু? আপনি খেয়ে দেন, আমি পরে চেক করতেছি। একটা ডুব দিবা 500 টাকা দিব। এই পানিতে হ্যাঁ, আমি তো 100 দিলেও নাই যাবো। 100 দিলেও টাকা দেবা? কি কো, পানি যে কালার যে সুন্দর, ভয়ঙ্কর অবস্থা। আছে একটা আলাদা। এই পানি আসলে নামবা নাকি? হ্যাঁ, নামলে বাজি ধরে ফেলবো। নামবো। আল্লাহ খালু, একটা বিষয় নিয়ে খুবই মন খারাপ হলো। যেটা বলেছিলাম গুগল ম্যাপে এটা কাশীপুর রিভার দেখাচ্ছে, যেটা বর্তমানে নারায়ণগঞ্জ শহরের ড্রেন বলা চলে। বাংলাদেশের নদীগুলো এইভাবেই দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। এই বিষয়টা ভাবতে এবং দেখতে দুইটাই খুব খারাপ লাগে। রাস্তাটা খুবই ন্যারো এবং এটা আসলে মুক্তারপুর যাওয়ার জন্য প্রধান রাস্তা না, যেটা আগেই বলেছিলাম। সামনে একটা বড় রাস্তা দেখা যাচ্ছে, মনে হচ্ছে আমরা প্রধান রাস্তার কাছাকাছি চলে এসেছি। একটু দাঁড়াতে হবে, কারণ পকেটে আসলে ভাঙতি টাকা নেই, 1000 টাকার নোট আছে। সামনে ব্রিজ পার হতে হবে, সম্ভবত কিছু টোল দিতে হবে। টোলে নর্মালি 1000 টাকার নোট ভাঙতি দিতে চায় না। ভাই 100 টাকার রিচার্জ, তাহলে 1000 টাকা ভাঙতি দিতে পারবেন? সেতু পার হইতে পারবো না, এই জন্যে 1000 টাকার নোট তো ভাঙতে দিবে না, সেই জন্যে। ভাইয়া অনেক থ্যাংকস। বিষয়টা আমার কাছে অবিশ্বাস্য লাগলো। কোনো বিনিময় ছাড়াই ভাইয়া আমাকে 1000 টাকার ভাঙতে দিয়ে দিল। এইটা আসলে আমার কাছে খুবই রেয়ার ফিল হয় মাঝে মধ্যে ঢাকাতে। বেশিরভাগ সব ওনারাই দিতে চায় না। দেখছো ভালো রাস্তা রাখা আমগরে কি দিয়ে ঘুরেছে, এটাই ভালো রাস্তা। সামনে একটা গোল চত্বর দেখা যাচ্ছে, দুইটা রাস্তা এখান দিয়ে গিয়েছে, একটা বামে একটা স্ট্রেইট। গুগল ম্যাপ আমাকে স্ট্রেইট দেখাচ্ছে, তারপরে একটু কনফিউজড হয়ে গিয়েছি যে বামে কোথায় যায়। ভাবলাম কাউকে জিজ্ঞেস করে কনফার্ম হয়ে হচ্ছে যাবো আর কি, যাতে ভুল না হয় আর সময় নষ্ট না হয়। আমার মুন্সিগঞ্জে যাওয়ার মুক্তারপুর সেতু কোন দিকে? এটা কি সেতু? ও, যেটা বোঝা গেল বাম পাশ দিয়ে গেলে ঢাকা চিটাং হাইওয়ের মদনপুর বাস স্ট্যান্ডে যাওয়া যাবে আর কি। আর স্ট্রেইট হচ্ছে আমাদের গন্তব্যস্থল। এমনি সোনারগাঁ যায় এখান দিয়ে। ঢাকা থেকে 3টার কাছাকাছি সময় রওনা দিল, এখন প্রায় 4:20 মতো বেজে গেছে। আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে। আমরা এখনো পর্যন্ত মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে পৌঁছাইতে পারিনি। তো যাই হোক, গুগল ম্যাপে আর খুব বেশি দূরত্ব দেখাচ্ছে না। আশা করি একটু সামনেই হয়তো মুক্তারপুর ব্রিজটা পেয়ে যাব। কাজ চলতেছে কনস্ট্রাকশনের, প্রচণ্ড ধুলাবালি। ভাগ্য ভালো বর্ষাকালে আসি না এদিকে, তাহলে অবস্থা খারাপ হয়ে যাইত। এদিকে রাস্তাটা ন্যারো কিন্তু মোটামুটি পরিপাটি। আর রাস্তার দুই পাশে তাল গাছ, দেখতে ভালোই লাগতেছে আমার কাছে। মুক্তারপুর সেতু টোল প্লাজায় এসে পৌঁছালাম। অনেকক্ষণ লাগলো, প্রায় 1 ঘন্টা প্লাস সময় লেগেছে। টোল প্লাজায় বাইকের জন্য নির্ধারিত ফি 10 টাকার মতো। এই মুক্তারপুর ব্রিজটা এক পাশে হচ্ছে নারায়ণগঞ্জ, যে পাশ থেকে আমরা আসছি, আর অন্য পাশ হচ্ছে মুন্সিগঞ্জ। এই ব্রিজটা ধলেশ্বরী নদীর উপর তৈরি করা হয়েছে। অবশেষে আমরা মুক্তারপুর ব্রিজের উপর। এর আগে লঞ্চে করে যাওয়ার সময় হচ্ছে লঞ্চ থেকে এই ব্রিজটা দেখা হয়েছিল। যাই হোক, এখন ব্রিজ থেকে নদীর সৌন্দর্যটা একটু উপভোগ করতে চাই। এখানে একটু দাঁড়াতে হবে। ভিউটা খুবই চমৎকার লাগতেছে আমার, একটা চিটাংয়ের ফিল আসতেছে। আর পানিটা দেখে মনে হইতেছে ঢাকার বুড়িগঙ্গা থেকে একটু ক্লিনার।
সূর্যটাকে সেই সুন্দর লাগতেছে, রিফ্লেকশনটা বিশেষ করে। হঠাৎ করে থেকে রাসেল কই জানি যাচ্ছে, সম্ভবত এখানে তারই সেল করতেছে। আলু খাইবা নি এক গ্লাস? খাও খাও। কত করে? 30 টাকা দাম। খাইবা? তো ধুয়ে দেন ভাই, ভালো করে হ্যাঁ ভাই, গেলাম কিন্তু পানি নতুন ভাই। পরিষ্কার করে দিলে হইব। হ্যাঁ, পাতি নিয়ে দেন পরিষ্কার। হ্যাঁ, রিভিউ দাও। একবারে খাইতে হবে, তাড়াতাড়ি দুধ বাদ দাও। আপনার ওদের ভাই দেন। আমি খাইলে আর বাড়ি যাওয়া লাগবো না, সামান্য একটু দিও। গরম গরম থাকলে দেখো না। হুম, ভিতরে গরম গরম আবহাওয়া থাকলে তারপরে আর দেবো। না আমি খাবো না। দেয়ার কিলো দিই। খালুরে ফুসলায় তারি খাওয়াইলো, আমি খাই নাই, কারণ আমার ধারণা এগুলো ফেক। জিনিস ভালো না, খোলামেলা আছে। নামে তারিখ, আমি কিন্তু অন্য কিছু। এটা একদম পরিষ্কার দাড়ি। পরিষ্কার তারি না, আমি তো একটু দেখলাম জিব্বা লেগে, এটা কিন্তু জিনিস হয়ে গেছে। কিছুই হয় না, এখন আমার কোনো ফিলই হচ্ছে না। এখন কেন হবে? তুমি আরো 2-4 গ্লাস খাও। আমার কাছে একটু সতেজ সতেজ লাগতেছে। আচ্ছা, ওদিকে ঘাট, ওদিকে। হ্যাঁ, ঘাট আর ওইদিকে। ওই যে ঘাট দেখা যাবে, ওই যে সাদা পিলার একটা দেখছো, ওইটা ঘাট। ওই যে লঞ্চার দেখছো। আপনি ভিউ কিন্তু ভালো, ভিউ ভালো, ভালো। খালি পানিটা ভালো না। এগুলো তো উঠছেন কখনো? কোনগুলোতে? এগুলো তো উঠবো না কেন, এগুলো তো কমন। ব্রিজের উপর থেকে নিচে দিয়ে ছুটে চলা এই ছোট নৌকাটা দেখতে খুবই ভালোই লাগতেছে। এর মধ্যে খালু তো বলেই ফেললো অলরেডি। নৌকাটা কিন্তু কিউট লাগছে। এই নৌকা আমার কাছে মোটেও কিউট লাগেন না, বালকেটার বরং তার থেকে বেশি কিউট লাগে। চলো আমরা ঘাটে যাই। হ্যাঁ, অনেকক্ষণ ঘোরাঘুরি হলো ব্রিজের উপর, সময় গড়িয়ে যাচ্ছে। আমরা এখন যাব লঞ্চ ঘাটের দিকে। এখান থেকে লঞ্চ ঘাটের দূরত্ব খুবই অল্প, মোটামুটি 10 মিনিটের মতো সময় লাগে। ব্রিজ থেকে নামার পর একটা 3 রাস্তার মাথা পাওয়া যায়। এই জায়গাটা আসলে একটা যানবাহনের হাব, মানে স্ট্যান্ড। এখান থেকে অর্থাৎ মুন্সিগঞ্জ থেকে মোটামুটি সব দিকে যাওয়ার গাড়ি আপনারা পেয়ে যাবেন। এটা একটা সংযোগ স্থল বলা চলে আর কি। সেতু থেকে নেমে একদম স্ট্রেইট গেলে হচ্ছে মাওয়া যাওয়া যায়, মানে এক্সপ্রেসওয়ে দিয়ে আর কি। আর আমরা এখন যাব ইউটার্ন নিয়ে বাম পাশে। এখান দিয়ে অল্প একটু সামনে গেলেই হচ্ছে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট যাওয়া যাবে। তো এই রাস্তা দিয়ে ঢোকার সময় হচ্ছে একটা সাইনবোর্ড দেখতে পাবেন যে চর কিশোরগঞ্জ এবং বাংলা বাজার, অর্থাৎ এই রাস্তা দিয়ে এই দুই জায়গায়ও যাওয়া যায়। রাস্তাটা খুবই মজার, নদীর তীর ঘেঁষে একদম রাস্তাটা লঞ্চ ঘাটের দিকে চলে গিয়েছে। এই রাস্তা দিয়ে স্ট্রেইট চলতে থাকলে একটা সময় পরে একটা গোল চক্কর দেখতে পাবে। সেখান থেকে বাম পাশের দিকে গেলেই হচ্ছে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট। লঞ্চ ঘাটের রাস্তায় ঢোকার মুখে অনেকগুলো কাঠের দোকান, সম্ভবত নদী পথে এখানে বিভিন্ন জায়গা থেকে গাছ আসে খুব সহজে। ফাইনালি আমরা লঞ্চ ঘাটে এসে পৌঁছালাম। এখন কোনো একটা সেফ জায়গায় আমাদের বাইকটাকে নিরাপদে রেখে একটু ঘোরাঘুরি করার পালা। আমরাও দেখলাম আর আপনাদেরকেও দেখাবো।
আসো, এটা রাখতে পারো, মনে হয় না নিবে এটা কেউ। ওয়াশরুমে যাবেন না? প্রশ্ন যাবো না, এটা রেখে দাও। অন্য যে কোনো লঞ্চ ঘাটের মতোই এখানকার একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রচুর পরিমাণে চায়ের দোকান আছে। চায়ের দোকান বাদে অন্য দোকান আসলে খুব কমই এখানে আছে, খাবারের দোকানই বেশিরভাগ। লঞ্চ ঘাটের সামনেই আসলেই হচ্ছে একটা অনেক বড় বট গাছ দেখা যায়। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, নদীর পাড়ে বট গাছ, আর বিশেষ করে এখানে বসার জায়গা আছে। সামনে একটা লঞ্চ দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে। মোটামুটি ভালো টাইমিংয়ে এসে পৌঁছালাম ঘাটে। একটা লঞ্চ ছেড়ে চলে যাচ্ছে, সম্ভবত এটা ঢাকা চাঁদপুরের লঞ্চ। আর একটু পরে আসলে এই লঞ্চটা মিস করতাম। ঘাটের পাশেই এই চায়ের দোকানটা প্লেসমেন্ট আমার খুবই চমৎকার লাগে। সামনে একটা বিশাল বট গাছ, এরপর উন্মুক্ত নদী আর লঞ্চ আসা যাওয়া দেখা যায়। এর আগের বারও যখন আমি এসেছিলাম এখানে বসে এক কাপ চা খেয়েছিলাম, এবারও অবশ্যই খেয়ে যাব। আর এই বট গাছের নিচে চা খেতে খেতে বৃষ্টি পড়ার দৃশ্য কেমন হবে এটা ভাবতেই ভালো লাগতেছে। মুন্সিগঞ্জ লঞ্চঘাটটা খুব একটা বড় না, এটা মোটামুটি ছোট। বেশ কিছু চায়ের দোকান আর রেস্টুরেন্ট ছাড়া আসলে এখানে খুব বেশি কিছু নেই। সামনে একটা মাঠের দোকান আছে, এটা গতবারও যখন আমি এসেছিলাম দেখেছিলাম। গতবার আমি ট্রাই করিনি, কিন্তু এবার ভাবছি ট্রাই করে দেখবো কেমন। এটা কি মাঠা? মাঠা যাওয়ার সময় খাবো। যে ওইটা কি? ওইটা এটা ছানা দই, দুই বোতল ছানা। এইটা হচ্ছে মুন্সিগঞ্জ লঞ্চঘাটের লঞ্চে ওঠার ওয়াকওয়ে। আর আমি এখন যাচ্ছি, এইখান দিয়ে একটা রিভার সাইড ওয়াকওয়ে আছে, আমি গুগল ম্যাপে দেখেছি। ওয়াকওয়েটা কেমন একটু দেখে আসি। ওয়াকওয়েতে এসে একটু হতাশই হলাম, ক্লিন না চারপাশটা। এর মধ্যে হাঁটার রাস্তাটা খুবই ন্যারো। এর উপর আজকে শুক্রবার হওয়াতে অনেক লোক ঘুরতে এসেছে, ভিড় বেশ। তুমি চিটাং ইয়াতে গেছো? পতেঙ্গায়? এই ভিউটা পতেঙ্গার মতো কাছাকাছি। এটা এই যে জাহাজগুলো দাঁড়ায় আছে পতেঙ্গাতে, এরকম অসংখ্য জাহাজ দাঁড়ায় কর্ণফুলী নদীতে পতেঙ্গায়। না, গ্রিনল্যান্ড আরো সুন্দর। এরকম কার হ্যাঁ, গ্রিনল্যান্ড আমার কাছে ভালো লাগে না। আমার কাছে ছোট লঞ্চ তো, এর মধ্যে হচ্ছে খাঁচার মতো, ছাদে মাঝে যাওয়া যায় না। হ্যাঁ, মানে বন্দি পুরো না, আমার কাছে বড় লঞ্চগুলোই ভালো লাগে। আমি ওই দিন মুন্সিগঞ্জ আসলাম না, ওই যে সাফনারে নিয়ে। মুন্সিগঞ্জ আসছিলে? হ্যাঁ, এখানেই তো নামলাম। নামে ওই যে কোনার দোকানটাতে চা খাইলাম, এই নিয়ে তো আসলাম। কিসে আসছিলেন? লঞ্চে। চাঁদপুরে? ওইটা চাঁদপুর মোটামুটি আছে, কিন্তু হ্যাঁ। গ্রিনল্যান্ড আমার কাছে একদমই ভালো লাগে না। ঢাকায় লিসা, ঢাকা, এটাও চাঁদপুর। হ্যাঁ, এটা তো ছোট লঞ্চ, এগুলোতে যায় মজা নেই। ওই দিন এসে ওই বট গাছে চা মা খাইলাম, খাওয়া দাওয়া ঘুরে আমরা ওই যে শ্রীনগর হয়ে গেছি। এই দিক দিয়ে ভিতর দিয়ে গেছে সিএনজি নিয়ে শ্রীনগর। ওয়াকওয়েতে আসলে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ভাবলাম এখানে থেকে আর লাভ নেই, গিয়ে মাঠা খাবো, তারপর রিটার্ন করতে হবে, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। আসো খাই, মাঠা খাই, আসো। তুমি এই দোকান দেখলে না? মাঠা কি এটা? নাই নাই ছানা কত? এটা কি দই? দই, হ্যাঁ দই করলি পুরো ঠান্ডা। এটা কোনো কথা? 10-15 মিনিট আগেও মাঠা দেখে গেলাম, আর ব্যাক করে দেখি যে মাঠা নাই। মনের দুঃখে খালু আসলো এখানে কলা কিনতে। কি তুমি এই কলা খাবা? খাবা? নিয়ে যাই।
তবে এর মধ্যে ভালো নিউজ হলো, কলা দোকানদার জানালো সামনে আরও একটা মাঠার দোকান আছে, আমরা সেখানে গিয়ে ট্রাই করতে পারি। ক্যাফে আছে একটা, ক্যাফে আগে মাঠা খাই। পরান ক্যাফে। সামনে সে মাঠার দোকানে গিয়ে দেখতে পেলাম যে মাত্র 2 গ্লাসই তার কাছে অবশিষ্ট আছে, তার কাছেও শেষ। মানে কি টাইমিং, আমরা মানুষ 2 জন, তার কাছে আছে 2 গ্লাস। আপনারও শেষ মাঠা একবার মা কোনটি এখন খাবেন মা আছে না? 20 টাকা আমাকেও 2 গ্লাস লাগবে। এই যে আপনার 2 গ্লাস আমি যেহেতু ফুড ব্লগার না, আমি হয়তো বেস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো না, কিন্তু এটা খেয়ে আমার কাছে এটা মোটেও মাঠা মনে হলো না, এটা ঘোল টাইপের কিছু একটা মনে হলো, কিন্তু আবার ঘোলও না, মানে এটা মাঠাও না, এটা ঘোলও না, এটা টেস্ট খুবই বাজে। এই জিনিস সম্ভবত আমি আর দ্বিতীয়বার খাবো না। এটা কি মাঠা না অন্য কিছু? ঘোল ঘোল। মাঠা তো মিষ্টি হয় না, এই জন্য মিষ্টি খায় খায়। আচ্ছা, টক মারা খায় না, আপনার কথা ঠিক আছে। গোলা বাইনে যুক্ত টক হইলে পচা, বুঝতে পারছি। আগে তো টক আমি গেছি। মিষ্টি হয় তো ঘোল, এই জন্য আমি কনফিউজ হয়ে গেলাম। গোল খাওয়াই দিছে আম করে, কাকা আম করে গোল খাওয়াই দিছে, মাঠা খাওয়াইতে যাই। না, ছানা এখন খাবো না, ছানা পরে পরে আরেকদিন। আসলে ওনার থেকে মাঠার টেস্ট পাওয়ার পর যেই বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, ওনার ছানা খাওয়ার আসলে সাহস হয়নি। এ কারণে ভাবলাম প্রথম যে দোকানটা দেখেছি সেখান থেকেই ছানাটা ট্রাই করে দেখব। ছানা কোনটা ভালো হবে ভাই? কোনটা ভালো হবে? এটা কি মিঠাই? কোনটা নিবে? এটা একটা এটা একটা নাও, মিক্স করে খাবো। বলো আম করে দেন না। আপনি কি খাবেন কোনটা? মাঠা কি আপনারগুলো মিষ্টি হইতো? মিষ্টি আপনারগুলো মাঠা? মাঠা মিষ্টি, এটা তো গোল হয়ে যায়। মিষ্টি ছাড়া খায় না তো। আজকালকার বলাবে মিষ্টি ছাড়া খায় না, বুঝছেন? বুঝতে পারছি। টক হইলে কি করে জানেন? কি অবস্থা, খাইয়া দেওয়া তো? এই কলা ব্যাগে ঢুকেছিল, খাইয়া দেখো এক্সপ্রেশন। নাকি আবার গোল খাইছো? এটা বড় গোল খাচ্ছে, ছোট গোলের গোল। ওদিকে আসো। পুরোটা মজা। বুলেটটা ঠিক আছে। এটা কি হয়েছে? এটা ঘন না। ঘটনা যেটা হইলো, এইটা খেয়েও খুব একটা টেস্ট পাচ্ছি না, তবে মাঠার থেকে বেটার, এটুকুই সান্ত্বনা। মাঠা খায়া যে হতাশা পাইছিলাম সেটা ভোলার জন্য খাইছিলাম ছানা, সেইটা খায়া আরও হতাশ হয়ে গেলাম। তো আসার সময় একটা কাবাবের দোকান দেখেছিলাম, ভাবলাম কাবাব নিশ্চয়ই ভালো হবে, কাবাব খায়া যদি ছানা আর মাঠার দুঃখটা একটু ভোলা যায়, এই উদ্দেশ্যে এখানে আসা। 2 বার ধরা খেয়ে আর রিস্ক নিতে চাই না, এই জন্য ভাবলাম ওনাদেরকেই বলি ওনাদের বেস্ট আইটেম কোনটা, সেটাই নিব আর কি। আইটেম হচ্ছে চিকেন বটি কাবাব আর হচ্ছে বারবিকিউ। ওইটা কি? এটা চিকেন বটি, বটি কাবাব, বটি বারবিকিউ। আচ্ছা, 2টা বটি কাবাব দেন, সাথে লুচি দিব না? না, নাম দিয়েন একটা করে। একটা করে নান। কি তো
গোলকে আরেকটা খাইছো? গোল এটা না, এটার মধ্যে আমার মনে হচ্ছে জিতে গেছে। জিতে গেছো? ওখানে গোল দিয়ে দিচ্ছে। মানে টেস্ট লাগতেছে? কি গোল? আমার কাছে খুব মজা লাগতেছে। আচ্ছা, তাহলে খালো অবশেষে মুগ্ধ। হ্যাঁ, ফুড রিভিউয়ারদের মতো একটা এক্সপ্রেশন দাও। দাও না। অবশেষে হ্যাঁ, আমরা জিতে গেলাম। জিতে গেলা না? 2 গোল খাওয়ার পরে একটা গোল হজম হলো, ওদেরকে দিয়ে দিলাম। বটি কাবাব নিয়ে আমার টেক হচ্ছে এইটা আহামরি না, আবার একদম উঠছো না, চলে আর কি মোটামুটি। আমার কাছে একটু কম ভালো লাগছে কারণ কাবাবটা একটু ড্রাই, আমার একটু জুসি পছন্দ, আর এটা ফ্রেশ ছিল না, তবে চলে। বেশ রাত হয়ে যাচ্ছে আসলে, আমাদের আরও আগে রওনা দেওয়া উচিত ছিল। যাই হোক, এখন যাচ্ছি একটু বটগাছের নিচে ওই চায়ের দোকানটাতে, এখানে গিয়ে 1 কাপ চা খেয়ে তারপর হচ্ছে আমরা রওনা দেবো। আর দেরি করা যাবে না এখানে। ভাই একটা চা দিয়েন, চিনি কম। একটা চিনি কম। হ্যাঁ ভাই, ইয়াতে দিয়ে না, ভিডিও অন্য। আমি রিভিউ আর না। ঠিক আছে, নিয়ে দিচ্ছি ভাই। জি। শুক্রবার নইলে জায়গাটা মনে হয় বেশ খারাপ, মানুষ বেশি। এখানে ভাইয়া ফ্রাইডে বাদেও কি এত মানুষ হয়? কম হয়, আজকে অনেক মানুষ। ঘোরাঘুরির মনে হয় এই জায়গাটাই ভালো না? এই জায়গাটা আছে, তারপরে ওই চরকেশ্বরগঞ্জের নদীর পাড় আছে, চরকেশ্বরগঞ্জে হ্যাঁ হ্যাঁ, নদীর পাড় মানে গজারিয়া ঘাট। ওটা তো সুন্দর পরে এত ইয়া থাকে না। না না, কিন্তু এখানে আর কি বুঝতে এই পারছি, খারাপ আছে, চাপ পরে এখানে সব পরে এখানে জায়গা। আর সদরে এসে ভালো আর ঘোরার জায়গা নেই, জায়গা নেই না। এই কারণে। এই বট গাছটার জন্য জায়গাটা ভালো লাগতেছে, গাছটা কাটে ফেলে শেষ। না না, কাটতো না। একটা মজার ইনফো দিয়ে, ওই যে দূরে লাইট দেখা যাচ্ছে একটা নৌকার মধ্যে, ওইটা কিন্তু একটা রেস্টুরেন্ট, ওইখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। বেশ ইন্টারেস্টিং বিষয়টা। এখন আমাদের ব্যাক করার পালা। প্রথমেই আলহামদুলিল্লাহ আমার গাড়িটা নিরাপদেই ছিল এখানে। কোথাও ঘুরতে গেলে এই গাড়িটা তালা মেরে রেখে যাওয়া, এটা সবচেয়ে বড় টেনশন মানে আমার জন্য। এই টেনশনের জন্য অনেক জায়গায় ঘুরতে গিয়ে আসলে আনন্দ নিয়ে ঘুরতে পারিনি। মানে চোরের এত উৎপাত এই বাংলাদেশে, ভালো লাগে না মাঝে মধ্যে। চোরের কাছ থেকে গাড়িটা আজকে বাঁচলেও রাস্তায় এখন ছিনতাইকারীর বিষয়টা নিয়ে খুব টেনশনে আছি। সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। সন্ধ্যার পরে আসলে আমার কাছে খুবই রিস্কি ফিল হয় বাংলাদেশের এই রাস্তাগুলোতে। এর মধ্যে শ্রীনগরের এখান দিয়ে যাব আজকে, ওইখান দিয়ে মাওয়া রুট, বিশেষ করে সার্ভিস লাইন দিয়ে প্রচুর ছিনতাইয়ের মানে নিউজ পাওয়া যায়। এখন কি করব, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, ফিরতে তো হবেই। আল্লাহ আল্লাহ করতেছি যাতে কোনো ইনসিডেন্ট না হয়, এই জন্যে। আপনাদেরকে আগেই বলেছি, এর আগে আমার একবার মুন্সিগঞ্জ লঞ্চঘাট পর্যন্ত আসা হয়েছিল, সদরঘাট থেকে লঞ্চের মাধ্যমে ঢাকা চাঁদপুরের। লঞ্চঘাট থেকে আবার সিএনজিতে করে সরাসরি আমরা ব্যাক করেছিলাম। এই শহরের ভিতর আসলে ঘোরাঘুরির সুযোগ তখন হয়নি। তো এবার আমি বাইক নিয়ে শহরের ভিতর দিয়েই যাচ্ছি ক্রস করে। আমার খুবই ভালো লাগছে বিষয়টা, একটা নতুন জায়গা এক্সপ্লোর করতেছি, এই জিনিসটা আমার খুব ভালো লাগে সবসময়। তবে শহরটা দেখে আমার যে এক্সপ্রেশন সেটা হলো, এই শহরটা একটা জেলা শহর, এটা আমার কাছে ফিল হচ্ছে না। আমার কেন জানি একটা উপজেলার একটা ফিল মানে হচ্ছে। মুন্সিগঞ্জ শহর থেকে বের হওয়ার পর বেশ অন্ধকার রাস্তাটা ওয়ান ওয়ে, বেশিরভাগ হচ্ছে সিএনজি টমটম এই গাড়িগুলাই চলতেছে, মাঝে মধ্যে 2-1টা বাস দেখা যায় আর কি। এই রোডটা দিয়ে স্ট্রেইট গেলে একেবারে শ্রীনগর উপজেলায় মানে হাইওয়েতে উঠা যায়, ঢাকা মাওয়া হাইওয়ে যেটা, ওইটা এক্সপ্রেসওয়েতে। তবে আজকে আমাদের প্ল্যান হচ্ছে এখান দিয়ে বেতকা পার হয়ে তারপর ইসাপুর নামক একটা জায়গা আছে, ইসাপুর বাজার, সেইটা দিয়ে হচ্ছে ডান দিকে টার্ন নিয়ে সিরাজদিখান বাজার যাব। সেখান থেকে নিমতলা বাস স্ট্যান্ড,
নিমতলা থেকে হচ্ছে সার্ভিস লেন দিয়ে আবদুল্লাপুর গিয়ে তারপর হচ্ছে এক্সপ্রেসওয়েতে ঢুকে যাব। সিরাজদি খান বাজার আমার খুবই পরিচিত, কারণ আমি প্রচুর গিয়েছি সেখানে। ঢাকা থেকে খুবই কাছে। আমি বাইক নিয়ে বের হলে বেশিরভাগ সময় ওই বাজারে গিয়ে একটু ঘোরাঘুরি করি। ইসাপুর বাজার আসলে আমার যাওয়া হয়নি, এবারেই প্রথম যাব আর কি। তো এই মুহূর্তে আমি ইসাপুর বাজার চলে আসলাম। গুগল ম্যাপে এখানেই একটু সামনে ডান পাশে টার্ন দেখাচ্ছে। রাতের বেলা বাজারটা খুব একটা বোঝা যাচ্ছে না, এই জন্য ভাবছি আরেকদিন দিনের বেলায় আসতে হবে, এসে বাজারটা এক্সপ্লোর করতে হবে। গ্রামের বাজারগুলো আমার দেখতে খুবই ভাল লাগে। এগুলা মানে আমি ছোটোবেলায় গ্রামে বড় হয়েছি, এই জন্য পুরনো স্মৃতিগুলো মনে পড়ে এই বাজারগুলো দেখলে। হঠাৎ করে একটা মিষ্টির দোকান দেখলাম। আমার ছোটোবেলা থেকেই মিষ্টি, জিলাপি এই টাইপের আইটেমগুলোর প্রতি খুবই লোভ। আধা কেজি দিয়ে কত? জি চালু আছে। কি পাতকিরে পাতকিরে এখান থেকে না, আরেক জায়গা থেকে না কিছু না। ওই যে এটা ঢুকাও। কেনাকাটা শেষ, এখন আবার রওনা দেওয়ার পালা। সামনেই সিরাজদি খান বাজার। এই মুহূর্তে আমি সিরাজদি খান বাজারে ঢুকেছি, এটা ক্রস করে যাচ্ছি। এটা বাজারের মেইন অংশটা। সিরাজদি খান থেকে নিমতলা যাওয়ার পথে এই রাস্তার দুই পাশে হচ্ছে এই টিউবলাইটের সারি দেখতে পাবেন। এগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এই পয়েন্টে প্রচুর ডাকাতি হয়। এই ডাকাতি বন্ধ করার জন্য এই লাইটিংটা করা হয়েছে। আসলে নিমতলার প্রায় কাছাকাছি চলে এসেছি, সম্ভবত 8টার কাছাকাছি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। আসলে এই নিমতলা থেকে এই সার্ভিস লাইনে ওঠার পয়েন্টে হচ্ছে সবসময় ট্রাফিক জ্যাম থাকে এবং রাত হওয়াতে কম্পারেটিভলি একটু কম। যাই হোক, সার্ভিস লাইন শুরু হলো। আল্লাহ আল্লাহ করে এখন আমি আবদুল্লাপুর পর্যন্ত নিরাপদে পৌঁছতে পারলেই খুশি। সার্ভিস লাইনের এই রাস্তাটা সন্ধ্যার পরে মোটামুটি এরকম নীরবই। এখন যদি কেউ এসে বলে এই যা আছে বের কর, শেষ, আমি শেষ, যা আছে সব তো নিবে, বাইকটাও নিয়ে যাবে। সমস্যা হচ্ছে সামনে যদি কেউ বাধা দেয়, ডানে বামে যে পালাবো ওই সুযোগও নাই। যাই হোক, টোল প্লাজার খুব কাছাকাছি চলে এসেছি মনে হয়। আরেকটু গেলেই আবদুল্লাপুর। কোনো মতে আবদুল্লাপুর পৌঁছাতে পারলেই আলহামদুলিল্লাহ, আর বেশি দূর নেই। ফাইনালি আবদুল্লাপুরের কাছাকাছি চলে আসলাম কোনো ঝামেলা ছাড়াই। তারপরও রাস্তায় একটু ভয় পেয়েছি, পিছনে বেশ কিছু বাইক ছিল আসলে টেইলে। আমার আবার বাইক দেখলেও ভয় লাগে, কারণ এই ছিনতাইকারী অনেকেই আছে বাইক নিয়ে ছিনতাই করে। আমার একবার এই ধরনের এক্সপিরিয়েন্স হয়েছিল, এরপর থেকে আমার ট্রমা হয়ে গেছে। যাই হোক, ফাইনালি আমি এক্সপ্রেসওয়েতে ঢুকলাম। এক্সপ্রেসওয়েতে ঢুকলে একটু ভয়টা আমার কম কাজ করে। এখন কাজ হচ্ছে সোজা টেনে চলে যাওয়া। এক্সপ্রেসওয়ের ফাঁকা রাস্তা পেলে ইচ্ছা করে খুব জোরে টান দিয়ে বাইক চালাইতে, কিন্তু এটা করা যাবে না, বিশেষ করে রাতে। মেইন সমস্যাটা হচ্ছে কিছু কিছু গাড়ি পিছন থেকে এমনভাবে ওভারটেক করে, খুবই রিস্কি। ওরা আসলে বাইকগুলোকে খুব একটা পাত্তা দিতে চায় না, এটা একটা সমস্যা। আর আরেকটা সমস্যা হচ্ছে মাঝে মধ্যে সামনে দেখবেন হঠাৎ করে হচ্ছে বাম পাশে গাড়ি, বড় বড় বাসগুলো হচ্ছে দাঁড়িয়ে যায়, যাত্রী নামায়, যাত্রী উঠায়। দেখা গেল বাসের যে ব্রেকিং সিস্টেম বা ক্যাপাসিটি সেইটা তো আর বাইকের নাই। তো বাস হঠাৎ করে ব্রেক করলে ওই আপনি যদি খেয়াল না করেন, দেখা গেছে পিছন দিয়ে
বাসের পিছন দিয়ে মেরে দেওয়ার একটা সম্ভাবনা আছে। এই বিষয়টা খুবই সতর্ক এবং সাবধান থাকতে হয়। আবার সমস্যা হচ্ছে বাসটা যখন ব্রেক করে আপনি যে ওভারটেক করে চলে যাবেন ওইটাও সবসময় হয়ে ওঠে না, কারণ পিছন থেকে হাই স্পিডে গাড়ি আসতেছে, হঠাৎ করে আপনি লেন চেঞ্জ করলে দেখা গেছে এটা খুবই রিস্কি হয়ে যায়। ফাইনালি আমি ধোলাই খাল ট্রাফিক সিগন্যালের কাছাকাছি চলে আসলাম। এখান দিয়ে বাম পাশ দিয়ে ঢুকে যাব, তারপর হচ্ছে ওয়ারিতে চলে যাব আমার বাসায়। আর খুব বেশিক্ষণ লাগবে না, অলমোস্ট 9টা বেজে গেছে। আজকে আমাদের আসলে অনেক সময় চলে গিয়েছে, আরও আগে বের হওয়া উচিত ছিল বাসা থেকে এবং ব্যাক করা উচিত ছিল আরও আগে। যাই হোক, সব কিছু ঠিকঠাকভাবে নিরাপদে পৌঁছতে পারছি বাসায়, এটাই সবচেয়ে বড় কথা। নেক্সট টাইম থেকে এই বিষয়টাতে আর একটু সতর্ক থাকতে হবে, যাতে কোথাও গেলে খুব বেশি রাত যাতে না হয়ে যায়। আজকে আর কথা খুব বেশি বাড়াবো না, আপনারা আমার পুরো ভিডিওটা যদি ধৈর্য সহকারে দেখে থাকেন, বিষয়টা আমার কাছে অবিশ্বাস্য, কারণ আমি জানি ব্লগটা খুব বোরিং হচ্ছে। আমি আসলে এক্সপার্ট না এই ব্লগিং করতে। নর্মালি আমার ভিডিওগুলোতে আমি কোনো ভয়েস দিই না, আমার ভালো লাগে না আসলে, আর আমি ব্লগার হইতে চাই না আসলে। কিন্তু ভাবলাম মাঝে মধ্যে কোথাও গেলে একটা দুইটা ভিডিও হয়তো ভয়েস দেওয়াই যায়, এটা কোনো বিষয় না এই আর কি। তো যাই হোক, দোয়া করবেন সবাই। নেক্সট অন্য কোথাও গেলে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।